স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মসজিদে। সাথে আছেন শামীম জাহেদ। আজ আমরা আলোচনা করব পাটজাত পণ্য নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এফপিসিসিআই এর পরিচালক শাহিদুল ইসলাম হেলাল এবং বাংলাদেশ জুট ডাইভার্সিফিকেশন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ রাশিদুল করিম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখেন একটি প্রতিবেদন। স্বাধীনতার পর কেন যেন হঠাৎ জৌল সারিয়ে ফেলে বাংলার সোনালী আঁশ। লাভে থাকা পাটকলগুলো ৮০ দশকের শুরু থেকে গুনতে থাকে লোকসান। অবস্থা এমন হয় যে ২০০২ সালে এশিয়ার বৃহত্তম পাটকল আদমজী জুট মিল বন্ধ করে দেয় সরকার। একদিকে কমেছে পাটের কদর, অন্যদিকে বেড়েছে উৎপাদন খরচ। দুইয়ে মিলে চিরে চ্যাপ্টা হয়েছে কৃষক। সেই দিন বুঝি ফুরালো, আবার সুদিনে ফিরছে বাংলাদেশের পাট। চালু হয়েছে বেশ কটি বন্ধ পাটকল, চাকরি ফিরে পেয়েছে বেকার হয়ে যাওয়া শ্রমিক। খুলনার পিপলস জুট মিলস প্রায় ১৫০ কোটি টাকার দেনা নিয়ে ২০০৭ সালের ১১ জুলাই বন্ধ হয়ে যায়। পরের বছর ব্যক্তি মালিকানায় চালু হলেও ১৮ কোটি টাকা লোকসান দিয়ে তা বন্ধ করে দেয় কাজী ফার্ম। এরপর মিলটিকে বিজিএমসির আওতায় নেওয়া হয়। নতুন নাম হয় খালিশপুর জুট মিলস। ২০১১ সালের মার্চে চালু পাটকলটিতে চলছে উৎপাদন। শুধু উৎপাদন নয়, লাভেও ফিরছে। আদমজী বন্ধ হয়ে যাওয়ার পর দেশের সবচেয়ে বড় পাটকল খুলনার ক্রিসেন্ট জুট মিলস। অর্থ সংকট, শ্রমিক অসন্তোষ সহ নানা কারণে ২০০৭ সালে বন্ধ হয়ে যায় পাটকলটি। বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজিএমসির আওতাধীন পাটকল আছে প্রায় ২৪টি। এর মধ্যে চালু আছে প্রায় ১৮টির মতো। গত অর্থবছরে এই কলগুলোর প্রায় ১৫টির লোকসান করলেও বাকি ৩টি যে পরিমাণ লাভ করেছে তাতে লোকসান কাটিয়ে লাভের অঙ্ক হয়েছে প্রায় ১৯ কোটি টাকা। পাট সচিব জানালেন, বিশ্বে এখন প্রাকৃতিক এই আঁশের চাহিদা বাড়ছে, আর এই বাজার ধরতে চেষ্টা চলছে বাংলাদেশের। কেনিয়া এবং রুয়ান্ডা, ওদের মেইন প্রোডাক্ট হচ্ছে ভুট্টা। তো ভুট্টার জন্য তারা প্রচুর পাটের ব্যাগ নিতে আগ্রহ দেখিয়েছে এবং আমরা দাওয়াত দিয়ে এসেছি। ওদের একটা প্রতিনিধি দল ডিসেম্বরের প্রথম দিকেই চলে আসবে। ওদের সাথে আমরা চুক্তি করে আশা করছি ওখানেও প্রচুর আমাদের পাটজাত পণ্য যাবে। পাট বহুমুখীকরণ প্রকল্প প্রতিষ্ঠান জেডিপিসি পাটজাত পণ্যের বাজার বাড়াতে হলে পাটকলে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুপারিশ করেছে। শুধু বাইরে নয়, দেশের বাজারেও পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক। ২০১০ সনে ম্যান্ডেটরি জুট প্যাকেজিং অ্যাক্ট হয়েছে, বাধ্যতামূলক পাটের ব্যবহার আইন পাস হয়েছে। সেই আইনের বাস্তবায়নের মাধ্যমে আসলে পাটের ব্যবহার আরো বেশি সম্ভব এবং সেটি দেশেও যেরকম সম্ভব, কারণ আমাদের এখানে প্রচুর কনজামশনের সুযোগ রয়েছে। পাটের জিন আবিষ্কার এই ফসল চাষে বাংলাদেশকে আরও এগিয়ে নেবে বলেও আশা করছে এই খাতের সঙ্গে জড়িতরা। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব শাহিদুল ইসলাম হেলাল এবং রাশিদুল করিম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। জনাব হেলাল, আপনার কাছে প্রশ্ন আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যে পাটের সুদিন ফিরিয়ে আনতে হলে পাট ডাইভার্সিফিকেশন বা বহুমুখীকরণ করতে হবে পণ্যের। সেক্ষেত্রে আসলে আমরা কোথায় আছি এই মুহূর্তে? এখনো সেক্ষেত্রে কিন্তু আমরা একদম বেবি রয়ে গেছি, কারণ আমরা যা দেখেছি স্বাধীনতার পরে, এই রিপোর্টে যা দেখা গেল যে স্বাধীনতার পরে বা আমরা যখন স্বাধীনতার আগে যখন জুট মিলগুলি হয়েছিল তখন আমরা পাটজাত দ্রব্য যাই বানাতাম তাই বিক্রি হতো, কারণ এটার কোনো বিকল্প ছিল না। বাল্ক প্যাকেজিং ম্যাটেরিয়ালের আর কোনো বিকল্প পৃথিবীতে ছিল না। 80s দিকে শুরু হলো পেপার, তারপরে আসলো প্লাস্টিক। এই কম্পিটিশনের মাঝে পড়ে পাট আস্তে আস্তে, পাটের বাজার মানে ট্রেডিশনাল যে ছলার বস্তা, ওটার বাজার আস্তে আস্তে হারাতে শুরু করলো। কিন্তু স্বাধীনতার পরপরই এই পাট শিল্পের যারা ছিল, এই বিজিএমসি এবং সরকার ডাইভার্সিফিকেশনের দিকে একদিকে মনোযোগ দিয়েছিল। দেওয়ার কারণে 1978-এ প্রায় 7টা কার্পেট মিল হয়েছিল, যেটা হলো প্রথম বহুমুখীকরণ পাট শিল্পের, যেটা তখন প্রয়োজন ছিল এবং ওটা কন্টিনিউ করা প্রয়োজন ছিল। কিন্তু ওটার পরে আর কিছু হয় না এবং এই কার্পেট মিলগুলিকেও ঠিকভাবে চালানো হয় না। এটা সরকারি পলিসির জন্য। আমাদের একটা জিনিস খেয়াল আছে, 1990s দিকে সরকারি অফিসে সিনথেটিক কার্পেট ইম্পোর্ট করতো, বৈদেশিক কার্পেট ইম্পোর্ট করে ব্যবহার করতো, অথচ সরকারের নিজস্ব 3টা কার্পেট মিল ছিল। তো এইসব নীতির কারণে এবং পাটের প্রতি একটা মানে একটু অগ্রাহ্য, যেমন অনীহা, যেমন ফাইন্যান্স মিনিস্টার যখন বলে যে পাট শিল্পেতে
সানসেট ইন্ডাস্ট্রি হয়ে গেছে এবং গ্যাংরিন ধরেছে, তখন কিন্তু পুরো জিনিসটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসে। তবে এই রিপোর্টে যেটা বলেছে যে আপনি যেটা দিয়ে শুরু করলেন, ইয়েস, পার্টের আলটিমেট ডেস্টিনেশন হলো ডাইভার্সিফিকেশন। এটা করতেই হবে। জি। ধন্যবাদ জনাব হেলাল, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব করিম, আপনার কাছে প্রশ্ন, আপনি জুট ডাইভার্সিফিকেশন প্রোডাক্ট এর ম্যানুফ্যাকচারদের যে সমিতি আছে সেটার আপনি মহাসচিব। আপনাদের সমিতির পক্ষ থেকে আসলে আপনারা ঠিক কি করছেন এই মুহূর্তে পাটের বহুমুখীকরণের জন্য? আমরা যে জিনিসটা প্রথমত আপনাদের মিডিয়া সহ সরকারের কাছে যেটা বলার চেষ্টা করেছি যে 90-এর দশকের পর থেকে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের পলিথিনের যে প্রভাব, নেগেটিভ প্রভাব, সেটা থেকে বের হয়ে আসার জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। এবং সেটা 2000 সনের পর থেকে দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটের ডেভেলপ কান্ট্রিগুলোতে তারা এখন এনি কাইন্ড অফ প্রোডাক্ট, ন্যাচারাল, বায়োডিগ্রেডেবল, ইকো ফ্রেন্ডলি, গ্রিন প্রোডাক্ট, এই বিষয়টাতে তারা ঝুঁকে আসছে এবং তারা রেডি টু পে 20 to 25% বেশি। তো সেই জায়গাটাতে আগে যেমন পাটের ইন্ডাস্ট্রি বলতে আমরা বুঝতাম শুধুমাত্র ঘানি ব্যাগ, অর্থাৎ রাইস ব্যাগ বা ভুট্টার ব্যাগ বা কফি ব্যাগ। এখন কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে হোম টেক্সটাইল আছে, হাউস হোল্ড প্রোডাক্ট আছে, ফ্যান্সি প্যাকেজিং আছে, লাইফস্টাইল প্রোডাক্ট আছে। এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু কাস্টমাররা এখন হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট চাচ্ছে। তো সেই জায়গাটাতে যেটা ইন্ডিয়া যেটা করেছে গত 15 থেকে 20 বছর ধরে, এই ডাইভার্সিফিকেশনের ব্যাপারে কিন্তু তারা যথেষ্ট অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়েছে এবং এই সেক্টরকে ডেভেলপ করার জন্য, এক্সপোর্টে বুস্ট আপ করার জন্য তারা ডাইভার্সিফিকেশনের যে ফেসিলিটিগুলি দরকার, যেমন ভালো কোয়ালিটির ফ্যাব্রিক ডেভেলপ করা, ইয়ার্ন ডেভেলপ করা, প্রোডাক্ট ডেভেলপ করা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কনসেন্ট্রেশন দেওয়া, মার্কেট ডেভেলপমেন্টটা কীভাবে এনহ্যান্স করা যায় এবং কোন কোন প্রোডাক্ট এরিয়াতে এই জুটটাকে ব্যবহার করা যায়, এই ধারাবাহিকতায় তারা কিন্তু গত 6 থেকে 7 বছর একটা হিউজ মার্কেট ক্রিয়েট করেছে। এবং আমার জানা মতে গত বছর শুধুমাত্র ডাইভার্সিফাইড জুট প্রোডাক্ট থেকে ইন্ডিয়া কিন্তু প্রায় 2000 কোটি রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 3000 কোটি টাকা আর্ন করেছে। সেখানে আসলে আমাদের অবস্থা কি? আমাদের অবস্থাটা খুবই অল্প। আমাদের এখানে যে জুট ইন্ডাস্ট্রি আছে সেটা 40 বছরের উপরে পুরনো ইন্ডাস্ট্রি এবং এই জুট মিলগুলো যখন তৈরি হয়েছিল সেটা বেস ছিল হচ্ছে, ফোকাস ছিল হচ্ছে ট্র্যাডিশনাল জুট গুডস তৈরি করার ক্ষেত্রে। রাইট। এই ডাইভার্সিফিকেশনের ব্যাপারে যে ধরনের মডার্ন মেশিনারি দরকার, রিপ্লেসমেন্ট দরকার, ইমপ্রুভমেন্ট দরকার, এই জায়গাটাতে আসলে গভর্নমেন্ট এগিয়ে আসেনি। অর্থাৎ রাজনৈতিক সিদ্ধান্তের একটা গ্যাপ ছিল। কিছু প্রাইভেট সেক্টর গত 7-8 বছর। ধন্যবাদ জনাব করিম। জনাব করিম বলছেন যে গভর্নমেন্ট এগিয়ে আসেনি। জনাব হেলাল, সবকিছুতে সরকার কেন এগিয়ে আসবে? ব্যক্তি খাত, বেসরকারি খাত কেন তারা নিজের উদ্যোগেও তো কিছু এই কাজগুলো করতে পারেন? এখানে করিম সাহেব যেটা বললো এটা একটা লজিক আছে, কারণ গভর্নমেন্ট এগিয়ে এসছে ইন দ্য সেন্স যে গভর্নমেন্ট কিন্তু এতদিন যাবত বেবি সিট করেছে, লস ফাইন্যান্সিং করেছে। যে প্রত্যেকটা জুট মিলে প্রতি বছর কিন্তু জুট মিলের সরকার শত শত কোটি টাকা ফাইন্যান্স করে আসছে। তা উনি যেটা মিন করছে বা আমরা যেটা বলতে চাচ্ছি, যেহেতু ডাইভার্সিফিকেশন, বহুমুখীকরণ করাটাই হলো পাটের ভবিষ্যৎ, সুতরাং ওই দিকে যেন নজর দেওয়া হয়। আমি বলছি এইখানে ব্যক্তি খাত নিজের উদ্যোগে কেন কখনো কিছু করেন? আসছে অ্যাকচুয়ালি সরকার যখন সাপোর্ট দেয়, কিছু জিনিস আছে যে ডিজাইন ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেট ক্রিয়েট করা, এইগুলিতে কিন্তু ব্যক্তি খাতে বেসিক্যালি হয় না, একটা সমন্বিতভাবে হতে হয়। যে কারণে এই যে জুট ডাইভার্সিফাইড ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন যেটা আমরা করেছি, করে যেটা 100টার মতো আমরা ছোট ছোট যারা করছে ডাইভার্সিফাইড প্রোডাক্ট নিজস্ব শক্তিতে, এখন কিন্তু অনেক ইউনিভার্সিটির ছেলেপেলেরা বের হয়ে উদ্যোক্তা হতে চাচ্ছে এবং পাটের দিকে মনোযোগ দিতে, দেশকে ভালোবেসে। ওরা জানে এখন দেখবেন যে এই যে ঈদের আগে দেশীয় পণ্য, দেশীয় কাপড় চোপড় পরে, তা এখন দেশীয় সম্পদ হলো পাট। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এই বছরে যদি ফিগার দেখেন, এক্সপোর্ট ফিগার $20 বিলিয়ন প্লাস করেছে এক্সপোর্ট গার্মেন্টসে। সেকেন্ড হলো জুট, $1 বিলিয়ন করেছে। তো জুটের কিন্তু এখনো যত খারাপ অবস্থায় থাকুক, এখনো কিন্তু সেকেন্ড হাইয়েস্ট ফরেন কারেন্সি আর্নিং সেক্টর। ধন্যবাদ জনাব হেলাল। জনাব করিম, আপনি আপনার প্রতিষ্ঠান থেকে বা আপনাদের অ্যাসোসিয়েশন থেকে যারা আছেন সদস্য, তারা কি ধরনের জুট গুডস বাংলাদেশের বাইরে পাঠাচ্ছে, এক্সপোর্ট করছে? আমরা আমাদের এই মুহূর্তে বাংলাদেশের ডাইভার্সিফিকেশনে যেটা বললাম, জাস্ট গত 5-6 বছর ধরে হচ্ছে ডাইভার্সিফিকেশনটা শুরু হয়েছে, কনসেপ্টটা শুরু হয়েছে। আপনি এর আগে প্রশ্নটা ছিল বাংলাদেশে এটা হচ্ছে না কেন।
আমি বলবো যে যা কিছু হচ্ছে নতুন মেশিন, মডার্ন টেকনোলজি অ্যাপ্লিকেশন কিন্তু প্রাইভেট সেক্টর থেকে কিছু না হয়েছে। হ্যাঁ, private যেমন sector আমি যদি করা বলি হয়েছে। জনতা জুট মিল বা আকি জুট মিল, ওনারা কিন্তু মডার্ন মেশিন নিয়ে আসছেন এবং কিছু মেশিনের কিছু যার কারণে কিন্তু আমরা ডাইভার্সিফিকেশনের যে মেটেরিয়ালসগুলো আছে আমরা কিছুটা পাচ্ছি। সেক্ষেত্রে আমরা আশা করব যে বিজিএমসিও একটা মিলকে অন্তত অ্যালোকেশন দিয়ে দিবে যেখানে শুধুমাত্র ডাইভার্সিফিকেশনের মেটেরিয়ালসগুলো তৈরি হবে। পাশাপাশি ডাইভার্সিফিকেশনের জন্য যেটা মেজর ল্যাকিং আমাদের দেশে, আমাদের এখানে প্রফেশনাল ডাইং ফেসিলিটি নেই, প্রফেশনাল লেমিনেশন নেই, অ্যাক্সেসরিজ নেই, এবং সর্বোপরি ইন্টারন্যাশনাল মার্কেটে যে ডিমান্ডটা আছে, হ্যাঁ, সেটা সেই ডিমান্ডটাকে আমি বলছি পূরণ করার জন্য আমাদের এত বাধা সত্ত্বেও এখন যেসব প্রোডাক্ট আপনারা করছেন, জি জি সেই জিনিসগুলো তো এখন কোনটা আমরা আমরা করছেন যেমন আপনারা, এই মুহূর্তে export যেটা করছি করছেন আপনারা। আমাদের এই মুহূর্তে আমরা শপিং ব্যাগটা হিউজ আকারে এক্সপোর্ট Export করছি। করছেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি দর্শকদের সুবিধার্থে যে ইন্টারন্যাশনাল মার্কেটে এই মুহূর্তে শুধু শপিং ব্যাগ বিক্রি হচ্ছে প্রায় 1 ট্রিলিয়ন পিস, আচ্ছা। যেটা প্লাস্টিক দিয়ে তৈরি আচ্ছা, হচ্ছে। যারা- এই জায়গাটাতে যদি আমরা কয়েক পার্সেন্টও যদি পারি। জুটটাকে কনভার্ট করতে পারি, এটা আচ্ছা। কয়েক বিলিয়ন ডলার যারা ইনকাম করেন, ধন্যবাদ। আমাদের সময় যেটা বিরতিতে যাবার, ফিরে এসে আমরা এখান থেকে আবার কথা বলছি। সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মসজিদে। আজ আমরা কথা বলছি পাটজাত পণ্য নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এফবিসিসিআই পরিচালক শাহিদুল ইসলাম হেলাল এবং বাংলাদেশ জুট ডাইভার্সিফিকেশন প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ রাশিদুল করিম। জনাব করিম এবং জনাব হেলাল, আপনাদের স্বাগত জানাচ্ছি আর একবার। জনাব হেলাল, আমরা আলোচনা করছিলাম পাটের নতুন বাজার তৈরি করার ক্ষেত্রে, এক্ষেত্রে আপনারা এফবিসি এর পক্ষ থেকে পাটজাত পণ্যের জন্য নতুন বাজার তৈরি করার ক্ষেত্রে আসলে কি করছেন? অ্যাকচুয়ালি এফবিসিসিআই তরফ থেকে ডাইরেক্টলি কিছু করা হচ্ছে না, কারণ এফবিসিসিআই তো একটা প্যারেন্ট বডি সব অ্যাসোসিয়েশন এবং Absolutely, absolutely. চেম্বারের। জি। তো যেটা ছিল যে আগে এই বহুমুখী পাট পণ্যের কোনো অ্যাসোসিয়েশন বা চেম্বার ছিল না, যেটা এখন করা হয়েছে। এখন না, এই অ্যাসোসিয়েশন যখন সাহায্য চাবে এফবিসিসিআই থেকে মার্কেট ডেভেলপমেন্ট করার জন্য বা যা যা দরকার, তখন যেটা হয়েছে যে এতদিন সমষ্টিগতভাবে যারা ডাইভার্সিফাইড প্রোডাক্ট করতেছে, আমার কোম্পানি করে, উনার কোম্পানি করে, Right. এরকম বেশ কিছু কোম্পানি করে, আমরা একসাথে সম্মিলিতভাবে ছিলাম না। এখন হয়েছে, আর এখন এটা প্রয়োজন অনেক বেড়ে গেছে। কারণ এখন উনি যে ব্যাগ ট্যাগগুলি এক্সপোর্ট করেন, বা আমি কার্পেট করি আমেরিকাতে এবং ইউরোপে, হাতে বানানো জুটের ব্রেডেড রাগের কার্পেট করি, অনেক করি। তো এখন যেটা হচ্ছে যে এই যে রানা প্লাজা এবং কমপ্লায়েন্স ইস্যুস কিন্তু আমাদের ঘাড়েও এসে পড়ছে। এখানেও কিন্তু সরকারের একটা সাহায্য দরকার। চাইল্ড লেবার, তারপরে ডাইং ফ্যাসিলিটিস, ইটিপি করা, যেগুলো আমাদের মতো ছোট ছোট অর্গানাইজেশনের হয়তো খুব ডিফিকাল্ট হবে। এটা সমন্বিতভাবে আমাদের করতে হবে। ধন্যবাদ জনাব হেলাল। জনাব করিম, আপনার কাছে প্রশ্ন, যে বাইরের বাজার দেখার ক্ষেত্রে, তৈরি করার ক্ষেত্রে, বাট প্রথম যে জিনিসটা আসলে হচ্ছে দেশীয় বাজার যদি তৈরি না হয়, পাটের বিকল্প ব্যবহারের যে বাজার, দেশীয় বাজার একেবারেই তৈরি হয়নি, সেক্ষেত্রে আসলে কি করা উচিত? আসলে আমরা মনে করি এখানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ আমাদের একটা জিনিস হয়তো অনেকে জানে যে পৃথিবীর সবচেয়ে ভালো কোয়ালিটির পাটটা কিন্তু আমাদের দেশে হয়। যে পাটটা নিয়ে ইন্ডিয়া ভ্যালুয়েটেড করে ডাইভার্সিটি প্রোডাক্ট করে এক্সপোর্ট করছে, আর আমরা আমাদের এই সুন্দর পরিবেশ বান্ধব মেটেরিয়ালসটা আমরা ব্যবহার করছি না। তা আমরা মনে করি এখানে আপনাদের মিডিয়া যারা আছেন, আজকে যারা তরুণ প্রজন্ম আছে, তারাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আজকে দেখবেন যে গত 15-20 বছর আগেও আমার মারা বোনরা ইন্ডিয়ান শাড়ি ছাড়া ব্যবহার করতে এখন চাইতো না। তারা দেশীয় শাড়ি এখন পরছেন। কিন্তু দেশীয় 95% শাড়ি দেশীয় তৈরি হচ্ছে, এবং সেই সহযোগিতার প্রেক্ষিতে কিন্তু ডেভেলপ করেছে। তা আমরা বিশ্বাস করি যে জুট সেক্টরকে যদি ডেভেলপ করতে হয়, আমাদের আগামীর ভবিষ্যতের কথা চিন্তা করতে হয়, তাহলে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সাহায্য করতে হবে। ধন্যবাদ জনাব করিম। আমাদের একজন দর্শক প্রশ্ন পাঠিয়েছিলেন, যিনি বলছেন জুলকার। উনি বলছেন, ইজ দ্যার এনি অপরচুনিটি ফর দ্য ফ্রেশ গ্রাজুয়েট এন্টারপ্রেনার্স? উনি একজন এন্টারপ্রেনার হতে চান, পাট পণ্য হতে চান, সেক্ষেত্রে কি করা উচিত? আমি সেটা মনে করি, আমি দর্শকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমিও কিন্তু পড়াশোনা শেষ করে আমি কি করব ভাবছিলাম। তো সেক্ষেত্রে আমি কিন্তু আমাদের দেশীয় কাঁচামাল নিয়ে কি করা যায়, সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা মিলিয়ন ডলার এক্সপোর্ট করছি। আমি শুরু করেছিলাম কিন্তু ছোট করেই। তা সেক্ষেত্রে আমি মনে করি অনেকগুলি এরিয়া আছে একজন উদ্যোক্তার জন্য, কিন্তু যেহেতু পৃথিবীর মার্কেটে এখন আন্তর্জাতিক বাজারে জুটের একটা ডিমান্ড বেড়েছে, সেই ডিমান্ডটাকে যদি মাথায় রেখে কোনো উদ্যোক্তা যদি কিছু করতে চায়, তাহলে অবশ্যই ইনোভেটিভ
ক্রিয়েটিভ Innovative করতে হতে পারে, হবে, হ্যাঁ। ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ ওয়েতে, এবং ডিমান্ডটা যে ধরনের প্রোডাক্টের ডিমান্ড আছে সেই প্রোডাক্টগুলিকে নিয়ে যদি চিন্তা করা যায় তাহলে লোকাল মার্কেটে সেটা সম্ভব এবং সেটা ইন্টারন্যাশনাল মার্কেটে সম্ভব। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের 18 থেকে 20 তারিখ পর্যন্ত এই মাসের একটা ফেয়ার হয়ে গেল, ইন্টারন্যাশনাল ফেয়ার হয়ে গেল। আমার ব্যক্তিগতভাবে কোনো ধারণা ছিল না যে লোকাল মার্কেটে যে এত ভীষণভাবে আমরা ডিমান্ডটা আমরা রেসপন্স পেয়েছি। আচ্ছা। তা আমি চিন্তা করছি আগামী বছর নিজে একটা আউটলেট করা যায় কিনা। আমি খুব ইন্সপায়ার্ড আচ্ছা, যে মানে কাস্টমারের তরফ থেকে ডিমান্ড ছিল যে আমরা লোকালে পেতে চাই। আর ইন্টারন্যাশনাল মার্কেটে যেটা বলবো যে নতুন উদ্যোক্তাদের জন্য যদি শপিং ব্যাগে যদি আমরা এক্সপোর্ট করতে পারি, তাহলে? মার্কেটটা তৈরি হয়ে যাচ্ছে। আমরা যেখানে এখন $1 বিলিয়ন এক্সপোর্ট হচ্ছে, আমরা আগামী 7 থেকে 8 বছরে কয়েক বিলিয়ন ডলার আর্ন করা সম্ভব, যোগ করা সম্ভব যদি শুধুমাত্র shopping bag থেকে। ধন্যবাদ জনাব করিম। জনাব হেলাল, আপনার কাছে প্রশ্ন যে প্যাকেজিং রুল একটা করা হয়েছিল, যে প্যাকেজিং রুল বলা হয়েছিল যে সেখানে পাটের আর ব্যবহার থাকতে হবে, বাধ্যতামূলক করা হয়েছিল, সেটা কি আসলে কার্যকর হয়নি? এটা কার্যকর হলে আসলে দেশীয় বাজার তৈরি হতে পারতো পাট পণ্যের জন্য। এটা কিন্তু ট্রেডিশনালে চলে গেল, আবার কিন্তু আমরা ওই মূল ধারাতে চলে গেছি। আচ্ছা। আমাদের অ্যাকচুয়ালি পাট শিল্পকে অগ্রগতির জন্য আমাদের ডাইভার্সিফিকেশনে যেতে হবে। আমি আপনার প্রোগ্রাম যখন চলছিল টিভিতে দেখছি যে আপনারা অনেক রকম প্রোডাক্ট কিন্তু আপনি কথা বলছেন আর দেখাচ্ছেন। এখানে দেখলে দেখবেন যে সেভারাল 100 প্রোডাক্টস কিন্তু এখানে দেখা হয়েছে। যেমন আমরা এবার মেলা যেটা করেছি, ফার্নিচারের সাথে হাত মিলেছি। এটার কারণ হলো একটা লোক যখন ফার্নিচার বেচবে, একটা ফার্নিচার দোকানদার, সে যখন ডাইনিং টেবিল বেচবে, ডাইনিং টেবিলের পোস্টার দরকার, টেবিল টপ দরকার, নিচে তখন এই কার্পেট কাজটা দরকার, করবে। এগুলি সবই কিন্তু জুটে উঠছে। পাটে যে এত জিনিস হচ্ছে এটা কিন্তু সাধারণ জনগণ জানে না। এই প্রোগ্রামের মাঝেও কিন্তু অনেকে দিচ্ছে। আমি যেমন এই ব্যাপারে জি, একটু আমাদের explain হাতে করি। একটু সময় কম, অনেকে আপনি যদি বলতে আসলে সরকারের কাছে কি পলিসি সাপোর্ট আসলে আপনারা আশা আমরা করেন? যেটা মনে করি যে সরকারি জুটের উপর এক্সপোর্ট পলিসিতে কিছু সুবিধা দেওয়া আছে, কিন্তু ডিম এক্সপোর্টাররা যারা, অর্থাৎ আমরা যারা এক্সপোর্ট করছি সেক্ষেত্রে কিন্তু কোনো সাপোর্ট নেই। তা আমরা মনে করি সরকারের একটা কম্প্রিহেন্সিভ এক্সপোর্ট পলিসি দরকার, যাতে আগামী 5 থেকে 7 বছরে এই সেক্টর বুস্ট আপ করা সম্ভব হয়, নাম্বার 1। নাম্বার 2, এটাকে ডেভেলপ করতে গেলে আমাদের র মেটেরিয়াল সহ সেটাকে সহজলভ্য করতে হবে একটা ফ্যাসিলিটি দরকার, এবং সেটা 3 সহজলভ্য নাম্বার করতে হচ্ছে হবে। এখানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং R&D ক্ষেত্রে আমাদের গুরুত্ব দিয়ে ভাবতে হবে। ধন্যবাদ জনাব করিম, ধন্যবাদ জনাব হেলাল, এই অনুষ্ঠানে আসার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছেলে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।